লেখিকা মাধবী ভট্টাচার্যের এগিয়ে চলার পালা। 11:30 নাগাদ ফোন করেছিল সায়ক। অফিস থেকেই বলেছিল তৈরি হয়ে থাকতে। 4টা নাগাদ প্রিয়াকে নিয়ে কোথাও যাবে। কোথায় যাবে প্রিয়া ভালো করেই জানে। নিশ্চয়ই আবার কোনো ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট আছে। আর কতবার ডক্টরের কাছে যেতে হবে প্রিয়াকে? গত মাসেই একবার দেখিয়ে এলো, আবার কেন? সায়ক কেন বুঝতে পারছে না যতবার ডক্টরের কাছে যাচ্ছে ততবার ভেতরে ভেতরে দুমড়ে যাচ্ছে প্রিয়া। যেটা সত্যি সেটা যে কখনো পাল্টাবে না, কখনো না। সায়ক যতই চেষ্টা করুক না কেন, সায়কের মুখের দিকে তাকাতে পারে না প্রিয়া। বেচারার মন ভেঙে গেছে, কিন্তু প্রিয়াকে কিছুই বুঝতে দেয় না, বরং বারবার সাহস যোগায় সব ঠিক হয়ে যাবে বলে। কিন্তু কি করে ঠিক হবে? প্রিয়ার কপালটাই যে খারাপ। কোনো ডাক্তারই তো আশা দিতে পারছেন না। এই কমাসে তো অনেক ডাক্তারই দেখানো হয়ে গেল, আর পারছে না প্রিয়া। নিতে পারছে না প্রতিবার এই আশা ভঙ্গের যন্ত্রণা। আজ সায়ককে না করে দেবে সে, যাবে না ডক্টরের কাছে। জানে কোনো লাভ নেই, মিথ্যে আশা জিয়ে রেখে কি লাভ? অনেকবার সায়ককে ছেড়ে চলে যাবার কথা ভেবেছে প্রিয়া। ওর জীবনের অভিশাপের ছায়া সায়কের জীবনে পড়ুক সেটা তো চায় না। কিন্তু যতবার ছেড়ে যাওয়ার কথা ভেবেছে ততবার শিউরে উঠেছে মনে মনে। সায়ক ছাড়া প্রিয়ার যে আর কেউ নেই, যেমন সায়কেরও কেউ নেই প্রিয়া ছাড়া। ছোটবেলাতেই মা বাবাকে হারিয়েছিল সায়ক। প্রিয়ার মা ছিলেন, কিন্তু তিনিও বছর 2 আগে চলে গেছেন সবাইকে ছেড়ে। প্রিয়ার আজকাল মনে হয় সায়কও আশা হারিয়ে ফেলছে একটু একটু করে। প্রতিবার ডাক্তারের কাছ থেকে ফিরে আসার পর তাই গুম হয়ে থাকে অনেকক্ষণ। সায়কের সেই থম ধরা মুখের দিকে তাকিয়ে বুক ভেঙে যায় প্রিয়ার। ইচ্ছে হয় ওকে জড়িয়ে ধরে সব দুঃখ ভুলিয়ে দেয়, কিন্তু পারে না। সায়কের কাছে যেতে সাহস পায় না প্রিয়া। সেই সময় সায়ককে যে বড্ড অচেনা মনে হয়। প্রিয়া জানে সায়ককে ভীষণ ভাবে চায় বাবা হতে। কি ব্যাকুল তৃষ্ণা ওর মনে একটা সন্তানের জন্য। কিন্তু প্রিয়ার দোষে সারা জীবন এই তৃষ্ণাটা বয়ে বেড়াতে হবে সায়ককে। সায়কের পিপাসা মেটানোর ক্ষমতা নেই প্রিয়ার। অনেক ডাক্তারকে দেখানো হয়ে গেছে এই কয়েক বছরে। রিপোর্ট দেখে সব ডক্টররাই হতাশ ভাবে দুদিকে মাথা নেড়েছেন। প্রতিবার ডাক্তারের কথা শুনে সায়কের মুখে নেমে এসেছে অন্ধকার। আর গভীর অপরাধ বোধে ভেতরে ভেতরে দুমড়ে গেছে প্রিয়া। আজও আবার কেন ডাক্তারের কাছে যেতে চায় সায়ক? 3:30 বাজতেই সায়ক এসে হাজির। প্রিয়া রেডি হয়নি দেখেই ভুরু কুঁচকে গেল ওর। কি হলো, এখনো রেডি হওনি? বললাম না 4টের সময় বেরোবো। আমি আমি যাব না সায়ক। মানে? মানে তুমি আবার ডাক্তারের কাছে যাচ্ছ? জানি আমি, কোনো ডাক্তারের কাছে আর যাব না আমি। প্লিজ সায়ক, এবার থামো। আমি আর পারছি না। কিছুই পাল্টাবে না সায়ক, কিচ্ছু না। আরে তুমি চলোই না, দেখা যাক কি হয়। অনেক বড় ডাক্তার, বহু কষ্টে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছি। না না, যাব না আমি। আমি কখনো মা হতে পারবো না। মিথ্যে আশা করো না তুমি। কে বললো যে তুমি আর মা হতে পারবে না? ঠিক পারবে। এত সহজে হাল ছাড়ার পাত্র আমি নই। তুমি যতই চেষ্টা করো সত্যিটা তো পাল্টাবে না সায়ক। প্লিজ রেহাই দাও আমাকে। এত কষ্ট আর সহ্য করতে পারছি না আমি। প্রিয়ার 2 গাল বেয়ে জল গড়িয়ে নামছিল। সেদিকে তাকিয়ে গুম হয়ে গেল সায়ক। আর জোর করলো না ওকে। অফিসের জামা কাপড় ছেড়ে চুপচাপ বিছানায় শুয়ে পড়ল, হাত দিয়ে চোখ দুটো আড়াল করে। সেদিকে তাকিয়ে ভয় করতে লাগলো প্রিয়ার। সায়ককে কি হারিয়ে ফেলবে ও? সায়ক কি আর ভালোবাসবে ওকে? সায়কের ভালোবাসা হারানোর ভয় কাবু করে ফেলছিল প্রিয়াকে। রাতে পাশাপাশি শুয়েছিল সায়ক আর প্রিয়া। কিছুতেই ঘুম আসছিল না প্রিয়ার চোখে। সায়ক যে ওকে আর আগের মতো ভালোবাসে না এই ব্যাপারে ও নিশ্চিত। এমনটা তো হওয়ারই কথা ছিল। প্রিয়ার মনে আছে সায়ক বিয়ের আগেই মজা করে বলতো, আমার কিন্তু 1টা 2টো নয়, 3-4টে বাচ্চা চাই। মজা করে বললেও এই কথাটার আড়ালে সায়কের বাবা হতে চাওয়ার সুপ্ত বাসনায় যে কাজ করত তা কি জানে না প্রিয়া? সেই সায়ক কি করে সহ্য করবে প্রিয়াকে, যে একটা বাচ্চা উপহার দিতে অক্ষম সে? অশান্তিতে উঠে বসলো প্রিয়া। সায়ক পাশ ফিরে অবাক হয়ে প্রিয়ার দিকে তাকালো। কি হলো, উঠে বসলে যে? ঘুমোবে না? সায়ক, তুমি আমায় আর ভালোবাসো না তাই তো? কি বলছো? সায়ক অবাক। তুমি আমায় আর ভালোবাসো না আমি জানি,
আমার জন্যই যে তুমি বাবা হতে পারছো না, কিন্তু আমার কি দোষ বলো? কেন তুমি এরকম গম্ভীর আর চুপচাপ হয়ে থাকো? আমার ভয় করে, খুব ভয় করে। হতভম্ব সায়ক উঠে বসে বলল, কি বলছো এসব তুমি? কেন বলছো? তুমি ভুল ভাবছো প্রিয়া। আমি কিছুই ভুল ভাবছি না, আমি যা বলছি সব সত্যি। তুমি আমাকে আর ভালোবাসো না সায়ক, জানি, আমি সব জানি। পাগলের মতো করছিল প্রিয়া। সায়ক ভয় পেয়ে গিয়ে জড়িয়ে ধরলো ওকে। সায়কের বুকে মাথা রেখে প্রিয়ার মনে হচ্ছিল সায়ক ওর কেউ নয়, সায়ক আর ওকে ভালোবাসে না। প্রিয়াকে বুকে চেপে ধরে উৎকণ্ঠিত সায়কের মনে হলো, প্রিয়ার ওপরে কি একটু বেশি চাপ দেওয়া হয়ে যাচ্ছে? এত স্ট্রেস নিতে পারছে না প্রিয়া, তাই রাজ্যের উদ্ভট যত দুশ্চিন্তা এসে ভিড় করছে ওর মাথায়। না, আর প্রিয়াকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া চলবে না। বাচ্চা না হোক, প্রিয়াকে এভাবে ভেঙে পড়তে দেখতে চায় না সায়ক। পরদিন প্রিয়ার চিৎকারে ঘুম ভেঙে গেল সায়কের। হতভম্ব হয়ে দৌড়ে গেল সায়ক। বসার ঘরে অতসী ভয়ার্ত চোখে তাকিয়ে আছে প্রিয়ার দিকে। ওর হাতে ধরা বছর দুয়েকের একটা বাচ্চা। প্রিয়া পাগলের মতো চেঁচাচ্ছে, কোন সাহসে এই বাচ্চাটাকে নিয়ে এসেছো তুমি? দূর করো এটাকে আমার চোখের সামনে থেকে, এক্ষুনি দূর করো। কি হয়েছে প্রিয়া, এমন করছো কেন? সায়কের গলা শুনে অতসী তাকালো এদিকে, তারপর হাউমাউ করে উঠল, দেখুন তো দাদা, কি হয়েছে বৌদির? আমার বাচ্চাকে নিয়ে আগেও তো দু একবার এসেছি আমি, কই তখন তো বৌদি এরকম করেনি। কি হয়েছে প্রিয়া, বলো কি হয়েছে? প্রিয়ার কাঁধ ধরে ঝাঁকুনি দিল সায়ক। ওকে বলো বাচ্চাটিকে নিয়ে যেতে, সহ্য করতে পারছি না আমি ওকে। সায়ক চোখের ইশারায় অতসীকে সরে যেতে বলল। অতসী অবাক হয়ে বাচ্চাকে কোলে নিয়ে বেরিয়ে গেল বাইরে। কতদিন ধরে এ বাড়িতে কাজ করছে ও। বৌদির মতো মিষ্টি স্বভাবের মানুষ আর দুটো হয় না। এমন তো কখনো করেনি বৌদি। কি হলো হঠাৎ করে? সায়ক বুঝতে পারছিল প্রিয়া অসুস্থ হয়ে পড়ছে, স্বাভাবিক নয় ও। কতটা দুশ্চিন্তায় ভুগছে ও, আজ করতেই তো পারেনি সায়ক। কিছুদিন আগের একটা ঘটনা মনে পড়লো হঠাৎ করে ওর। উজ্জ্বলের মেয়ের মুখে ভাতে নেমন্তন্ন ছিল সেদিন। উজ্জ্বল হলো সায়কের ছোটবেলার বন্ধু। দুপুরবেলা হঠাৎ করে প্রিয়া বলল সে যাবে না ওখানে। সায়ক অনেক জোর করলো, অনেক সাধাসাধি করলো, কিন্তু প্রিয়া কিছুতে যেতে রাজি হলো না। তখন একটা অদ্ভুত কথা বলেছিল প্রিয়া, ওদের বাচ্চা হয়েছে তাই মুখে ভাতের অনুষ্ঠান করছে, সেখানে আমি গিয়ে কি করব? তখন সায়ক কথাটার মানে বোঝেনি, কিন্তু আজকের ঘটনার পরে সবকিছু স্পষ্ট ওর কাছে। বাচ্চাদের সহ্য করতে পারছে না প্রিয়া। সে কি শুধু নিজের বাচ্চা হচ্ছে না বলে, নাকি অন্য কোনো ব্যাপার আছে? অজিতের কথা মনে পড়লো সায়কের। নামকরা সাইকিয়াট্রিস্ট অজিত হচ্ছে সায়কের স্কুল বেলার বন্ধু। সে ব্যাপারে নিশ্চয়ই কিছু বলতে পারবে। আজই অজিতের সাথে কথা বলবে, মনে মনে ঠিক করলো সায়ক। দুপুরে অফিসের লাঞ্চ ব্রেকের সময় সায়ক ফোন করলো অজিতকে। কয়েকটা রিং হতেই ফোনটা ধরলো অজিত। ধরেই স্বভাব সিদ্ধ ভঙ্গিতে চেঁচিয়ে উঠল, কিরে শালা, এতদিন বাদে মনে পড়লো আমাকে? তোকে তো কোথাও খুঁজে পাওয়া যায় না, কোথায় গায়েব হয়েছিলি এতদিন? তুই খোঁজ নিয়েছিস আমার? প্রতিবাদ করে সায়ক। বেশ করেছি, নিনি। তুই কে রে যে খোঁজ নিতে হবে? আচ্ছা বেশ, খোঁজ নিসনি, ভালো করেছিস। এখন আমার কথা মন দিয়ে শোন, জরুরি একটা কারণে ফোন করেছি তোকে। সায়কের গলা শুনে ও প্রান্তে থমকালো অজিত। বোধহয় কথাটার গুরুত্ব বুঝে নিতে চেষ্টা করছে। কি হয়েছে সায়ক, কোনো সমস্যা হয়েছে কি? অনেক বড় সমস্যা হয়েছে রে, ফোনে বলা যাবে না, সামনাসামনি কথা হলে ভালো হতো। ইতস্তত করে বলেই ফেললো সায়ক। ঠিক আছে, কাল বিকেলে আমার চেম্বারে চলে আয়, 5:30 6টা নাগাদ, বলল অজিত। ঠিক আছে। ফোনটা কেটে দিল সায়ক। মনটা অস্থির অস্থির করছিল ওর। প্রিয়ার ব্যাপারটা ঠিক কি হচ্ছে বুঝতে পারছে না ও। আপাতত কাল বিকেলের অপেক্ষা, অজিত নিশ্চয়ই কিছু বুঝতে পারবে। প্রিয়া আজকাল কথাই বলে না প্রায়, সারাক্ষণ গুম হয়ে থাকে। মাঝে মাঝে সামান্য কারণে তুমুল অশান্তি করে, সায়ককে সন্দেহ করে, বাচ্চাদের সহ্য করতে পারে না। আগে যে প্রিয়া একটুও সায়কের অযত্ন হতে দিত না, আজ সেই প্রিয়াই সায়কের কোনো খেয়ালই রাখে না, নিজের ভাবনার মধ্যে ডুবে থাকে সব সময়। উৎকণ্ঠিত সায়ক পরদিন সময় মতো অজিতের চেম্বারে পৌঁছে গেল। সেখানে অজিতকে খুলে বলল পুরো ব্যাপারটা। সব শুনে গম্ভীর হয়ে গেল অজিত। বলল, এই সমস্যাটা খুবই কমন, ভুলটা কিন্তু তোরই। প্রিয়ার মা হবার সম্ভাবনা নেই জেনেও কেন ওকে বারবার ডাক্তারের কাছে নিয়ে গেছিস? মানে, আমি তো ভালোর জন্যই ডাক্তারের কাছে গেলাম, এতে কি সমস্যা হয়েছে বুঝিয়ে বলতো। সায়ক বলল, তুই ভালোর জন্য গেছিস, কিন্তু প্রিয়াকে বারবার শুনতে হয়েছে ওরই জন্য তোরা সন্তান সুখ থেকে বঞ্চিত।
এতে প্রিয়ার মনে ভয়ঙ্কর অপরাধবোধের সৃষ্টি হয়েছে। কারণও বুঝেছে বাচ্চা পাওয়ার জন্য তুই মরিয়া হয়ে উঠেছিস। সেই অপরাধবোধ থেকে প্রচণ্ড মানসিক চাপের শিকার হয়েছেও, আর তাতেই যত সমস্যার সৃষ্টি। প্রচণ্ড ইনসিকিউর ফিল করছেও, ভাবছে তুই আর ওকে ভালোবাসবি না। অন্যদের কোলে বাচ্চা দেখলে ওর ইনসিকিউরিটি আরও বেড়ে যাচ্ছে, তাতেই খেপে যাচ্ছে অস্বাভাবিকভাবে। কি করব এখন অজিত? সায়ক অসহায়ভাবে বলল, তুই ওকে বোঝা, তোর কাছে ওর চেয়ে গুরুত্বপূর্ণ আর কেউ নয়। বাচ্চা হচ্ছে না বলে বারবার ওকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া বন্ধ কর। মাথা নিচু করে রইল সায়ক, নিজের ভুলটা পরিষ্কার ওর কাছে। সত্যি তো, সন্তান কামনায় প্রিয়ার দিকটা তো ভেবেই দেখেনিও। আমি আর এরকম করব না অজিত। সত্যি আমার কাছে প্রিয়ার চেয়ে গুরুত্বপূর্ণ আর কেউ নয়। ঈশ্বর যদি না চান সন্তান সুখ থেকে না হয় বঞ্চিতই রইলাম। তোর সঙ্গে কথা বলে কি যে উপকার হলো সেটা বলে বোঝাতে পারবো না। আজ চলি রে, ভালো থাকিস। উঠে চলে আসছিল সায়ক। অজিত ডাকলো পেছন থেকে, সায়ক, তোরা যেমন সন্তান সুখ পাচ্ছিস না, তেমন অনেক ছোট্ট ছোট্ট শিশুরাও কিন্তু মা বাবার স্নেহ থেকে বঞ্চিত। সেই রকম হতভাগ্য কোনো শিশুকে বুকে তুলে নে না। তোরাও বাঁচবি, বাচ্চাটাও বাঁচবে। আমার কথা একটু ভেবে দেখিস। বেরিয়ে আসতে আসতে মন স্থির করে ফেললো সায়ক। ও জানে এবার কি করতে হবে। 6 মাসের ছোট্ট মেয়েটাকে বুকে চেপে ধরে হাউ হাউ করে কাঁদছিল প্রিয়া। সেদিকে তাকিয়ে সায়কের চোখেও জল চলে এলো। একটা ছোট্ট শিশু কি করে সবকিছু পাল্টে দিতে পারে সেটা না দেখলে বুঝতেই পারতো না সায়ক। ভাগ্যিস সেদিন অজিতের সঙ্গে কথা বলেছিল, তখনই সে সিদ্ধান্তটা নিতে পারলো, নইলে প্রিয়ার অবস্থা আরো খারাপ হতো। এত সহজ সমাধান যে আগে কেন মাথায় আসেনি জানে না সায়ক। প্রিয়াকে জড়িয়ে ধরেও বলল, সরি প্রিয়া, এতদিন অনেক কষ্ট দিয়েছি তোমায়। বিশ্বাস করো, আমি বুঝতে পারিনি তুমি এত কষ্ট পাচ্ছ। কিন্তু এখন আর কষ্ট নেই, তাই না বলো? এখন তো তুমি মা হয়েই গেছো, আমাদের ছোট্ট মেয়েটার মা। মেয়েকে আরো জোরে চেপে ধরে জল ভরা চোখে মাথা নাড়ল প্রিয়া। সায়কের ভালোবাসা নিয়ে আর কোনো সন্দেহ নেই প্রিয়ার মনে। এবার শুধু এগিয়ে যাওয়ার পালা। দিয়াকে বড় করতে হবে, ওকে ভালোভাবে মানুষ করতে হবে। এখন অনেক কাজ প্রিয়ার সামনে। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।